স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা ভালো আছো তো? আজ 18ই মে তারিখে আমাদের শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। এর জন্য আমরা সবাই গৃহবন্দী। নভেল করোনা ভাইরাসের অতিমারী সংক্রমণের জন্য গত 23শে মার্চ থেকে কিন্তু আমাদের সবারই লকডাউন দশা চলছে, গৃহবন্দী দশা চলছে। লকডাউন অবস্থার মধ্যে আমরা ঘরে কাটাচ্ছি। কেন না, বাড়ির পরিবেশ আমাদের সবচেয়ে শুদ্ধ। বাইরে গেলেই বিভিন্ন মানুষের সংক্রমণে ভাইরাস সংক্রমিত হয়ে যাবে। চীনের উহান শহরে গত 2019-এর ডিসেম্বরে নভেল করোনা ভাইরাসের উৎপত্তি। তারপর থেকে পৃথিবীর বহু দেশে অজস্র লোক মারা গেছে মহামারীর মতো। তাই কে বলা হয় অতিমারী এর সংক্রমণ। সারা পৃথিবীতে 3 লক্ষেরও বেশি লোক মারা গেছে। আর আমাদের দেশ ভারতবর্ষেও গেছে 3000-এর বেশি লোক মারা। পশ্চিমবঙ্গেও প্রায় 200 মতো লোক মারা গেছে। অনেক জায়গায় আমাদের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, সে আরও অনেক জায়গা, সেই সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নভেল করোনা ভাইরাসে আক্রান্ত। আমাদের দেশ ভারতবর্ষে সবচেয়ে সংক্রমণ বেশি মহারাষ্ট্রে, তারপর আছে রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, এগুলোও আছে পরপর। কেরল, অনেকটা কেরল কাটিয়ে উঠেছে, বেশি কেউ মারা যায়নি। সেরকম আমাদের পৃথিবীর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি লোক মারা গেছে আমেরিকার মধ্যে। আজকের হিসাব 89,550 জন লোক সেখানে মারা গেছে আমেরিকাতে। তারপর 2 নম্বরে আছে ব্রিটেন, 3 নম্বরে ইতালি, 4 নম্বরে ফ্রান্স, 5 নম্বরে স্পেন। এই জন্যই না লকডাউন চলছে সারা বিশ্বে, শুধু আমাদের না। সতর্কতামূলক ব্যবস্থা কি? আমাদের গৃহবন্দী অবস্থায় ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, হাতকে জীবাণুমুক্ত করার জন্য সেই সঙ্গে স্যানিটাইজার ব্যবহার করা, আর হাঁচি কাশি থেকে দূরে থাকা এবং মুখে মাস্ক ব্যবহার করা। এই মাস্ক ব্যবহার করে একজনের থেকে আরেকজনে আমাদের পারস্পরিক 6 ফুট দূরত্ব মেনটেন করে থাকতে হবে। বাড়িতেও যখন তোমরা খাওয়া দাওয়া করবে 6 ফুট দূরত্বে বসে খাবে। কিছুদিন আমাদের এই ব্যবস্থাটা মেনে চলতেই হবে। কেন না, নোভেল করোনা ভাইরাসের এখনও প্রতিষেধক সেভাবে আবিষ্কার হয়নি, তার ব্যবহার প্রচলন শুরু হয়নি, ওষুধও আবিষ্কার হয়নি, সঠিক ওষুধ। আমাদের দেশ ভারতবর্ষের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞানাচার্য, তাঁর তৈরি করা ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসা চলছে। আমেরিকা ওষুধ চেয়েছিল ভারতবর্ষ, আমেরিকাতে ওষুধ পাঠিয়েছে বিশেষ বিমানে করে। চীনে পাঠিয়েছে, চীনে ওষুধ পাঠাতে গিয়েই কিন্তু আবার সংক্রমিত হয়ে গেছে বিমানের 2 জন বিমানকর্মী। অতিরিক্ত সংক্রমণ ক্ষমতা নভেল করোনা ভাইরাসের। এই জন্য সারা বিশ্ব পালন করছে। তাহলে আমাদের যেমন মাস্ক পরতে হবে, দূরে থাকতে হবে 6 ফুট দূরত্বে, সেই সঙ্গে বাইরে যাওয়া চলবে না। বাড়িতে বসে লেখাপড়া তোমরা হোয়াটসঅ্যাপে করছো, ফেসবুক থেকে পড়ছো, ইউটিউব থেকে পড়ছো, আমরা যে প্রশ্নগুলো পাঠাচ্ছি সেগুলো তোমরা করে উত্তর পাঠাচ্ছ। রবীন্দ্র জয়ন্তীও পালন করলে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাই তো? তোমাদের আবৃত্তি কিছু লেখা পাঠালে, ছবি এঁকে পাঠালে, আমরা পাঠালাম আমাদের বলা রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাদেরকে, যাকে বলে বক্তৃতা, সাধারণ কথা। হ্যাঁ, এখন যাই হোক, সব কিছুর মধ্যে নভেল করোনা ছড়িয়ে আছে। এর মধ্যে আমাদের বইগুলোর কথা তোমাদের মনে করিয়ে দিই। সব বইগুলোর নাম মনে আছে তো? একটু একটু করে তো পড়ছো। বাংলা বইয়ের নাম পাতাবাহার। তোমাদের পাতাবাহার বই, আগে 1, 2-তে এর নাম হচ্ছে আমার বই। মোটা বইটা এখন 3 খণ্ড হয়ে গেছে। আর তোমাদের ইংরেজি বইটাও আলাদা হয়েছে, তার নাম হচ্ছে বাটারফ্লাই। আর গণিতের নাম আমার গণিত। গণিত কিছু কঠিন নয়, সবাইকে গণিত জানতে হবে, আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গী। গণিত যে না জানবে সে পৃথিবীতে তার অস্তিত্ব টিকে থাকবে না। আর আছে আমাদের পরিবেশ নিয়ে গল্প, জীব জড়কে নিয়ে আমাদের পরিবেশ, তাদেরই বিভিন্ন ধর্ম নিয়ে আমাদের পরিবেশ। আর সেই সঙ্গে স্বাস্থ্য এবং শরীর চর্চা, শারীর শিক্ষা, স্বাস্থ্য এবং শরীর শিক্ষা। সেই সঙ্গে দেখো আমাদের লকডাউন চলছে কোভিড-19 নভেল করোনা ভাইরাসের জন্য। উহান শহরের প্রথম উৎপত্তি, WUHAN। যাই হোক, এবার পাতাবাহার গল্পে তোমাদের মনে করিয়ে দিই, বইগুলোর নাম জানলে
10টা পাঠ আছে, তারপর আছে ভাষা পাঠ। তোমাদের ভাষা পাঠের কথা একটু বলি, আগে পড়িয়েছি বাক্য নিয়ে। আমাদের যেমন ধ্বনি, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তেমনি কয়েকটা বর্ণ যেগুলো লিখিত রূপ অক্ষর। এই অক্ষর, কয়েকটা অক্ষর নিয়ে হয় শব্দ, একটা অক্ষরেও শব্দ হয় ও, তাই তো, অ। সেরকম কয়েকটা অক্ষর মিলে শব্দ, কয়েকটা শব্দ মিলে অক্ষর, এই বাক্য। আবার একটা বাক্যেরও শব্দ আছে, যেমন এসো, বসো, খাও, যাও, ঘুমাও, পড়ো, লেখো, খেলো। এইসব হচ্ছে একটা শব্দের বাক্য। দুটো শব্দের বাক্য, আমি পড়বো, আমি খেলবো, আমি হাসবো, আমি নাচবো, কাজ করব, হাঁটতে থাকবো, খেলতে থাকবো, এগুলো সব দুটো শব্দের বাক্য। 3টে শব্দের বাক্য, আমি খেলা করব, আমি বই পড়বো, আমি ছবি আঁকবো, আমি গান গাইবো, আমি ছড়া বলবো, সব 3টে শব্দের বাক্য। বাক্যগুলিকে আরও কত বাড়ানো যায় তোমাদের পড়া হয়েছে। 4টে শব্দ যদি দাও, আমি এখন বই পড়বো, মা আমি ভাত খাবো, মা আমি খেলতে যাব, মা দেখো ছবি এঁকেছি। এগুলোকে যদি আরও বড় করো, শব্দ বাড়াতে হবে। মা দেখো আমি ছবি এঁকেছি, মা দেখো আমি কেমন ছবি এঁকেছি, মা দেখো আমি আমার খাতায় ছবি এঁকেছি, মা দেখো আমি আমার খাতায় রং তুলি দিয়ে ছবি এঁকেছি, মা দেখো আমি আমার খাতায় রং তুলি দিয়ে পরিবেশ থেকে ছবি এঁকেছি। এই রকম কত বড় বাক্য তৈরি করা যায়, শব্দ সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে। এগুলো তোমরা ক্লাসে খুব আনন্দ করে করেছো, তাই তো? আচ্ছা, এখন তোমাদের পাতাবাহার বইটা নিয়ে আলোচনা করি। তোমাদের আগে যে পাঠগুলো হয়ে গেছে, তোমাদের কিন্তু কত পাঠ হয়েছে? অনেকটাই হয়ে গেছে বলছি। তোমাদের 4র্থ পাঠ পর্যন্ত হয়ে গেছে। প্রথম পাঠে ছিল কাজই আনন্দ। এই বোধ শক্তিটা জাগানোর জন্য ছিল সত্যি শোনা। এক বুড়ো চাষি মারা যাবে, মৃত্যুশয্যায় ছেলে এসে বলছে, অলস ছেলে, বাবা তোমার সোনাগুলো কোথায় লুকিয়ে রেখেছে বলো। বাবা বলল, আমার এই জমিটার কোণেতে আমার সোনাগুলো সব আমি পুঁতে রেখেছি। বাবা মারা গেল, ছেলে তারপর সোনা খুঁড়তে লাগলো। মাটি খুঁড়ে খুঁড়ে দেখে জমির কোথাও সোনা নেই। তখন ভাবছে বাবা মিথ্যে কথা বলেছে। তার স্ত্রী বলল, জমিতে ফসল ফলিয়ে দাও। গল্পটা আমি তোমাদের মনে করাচ্ছি পরপর পাঠগুলো। তারপর জমিতে ফসল ছড়িয়ে দিল, বীজ ছড়িয়ে দিল, প্রচুর ফসল হলো। বিক্রি করে চাষি ছেলে অনেক টাকা পেল। তাদের মন ভরে গেল। তারা বলল, কি এগুলোই সোনা। সত্যিই তো আমাদের ফসলগুলো কেমন সোনার রং না। ধান, গম, সর্ষে সবের মাঠ দিকে যখন পেরোয়, কি আনন্দ লাগে। মাঠের পর মাঠ সোনালি রং। আবার যখন সবুজ থাকে, চারদিকটা সবুজ, তাই তো? এই যে এখন তিলের ক্ষেত, কালবৈশাখীর জল যখন পড়ে, ঝড় জলে তিলের গন্ধে চারদিক মম করে ওঠে। এরকম যখন ধান তৈরি হয় প্রকৃতিতে, সেই ধানের গন্ধে বাতাস ভরে যায়। কাঁচা ধানের গাছের যেমন গন্ধ একরকম, পাকা ধানের গন্ধেরও একরকম গন্ধ। অঘ্রাণে সোনার রৌদ্রে ধানগুলো পেকে যায়। আচ্ছা, তো তাহলে ফসলই হলো সোনা। এরপরে তোমাদের কি আছে? তোমাদের কবিতা আছে, আমরা চাষ করি আনন্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করলাম, তাই তো? তোমরা অনেক কিছু করেছো এতে, গান আবৃত্তি, ছবি আঁকা। এখন এই চাষ করি আনন্দেটা একটু বলে নাও। ক্লাসে তো অনেক বলেছ। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, কেমন? আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে। আমরা চাষ করি আনন্দে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। আমরা চাষ করি আনন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে। আমরা চাষ করি আনন্দে। এই কবিতা। এরপর 2 নম্বর পাঠে আছে নিজের কাজ। নিজের হাতে নিজের কাজ করবে, কোনো কাজই ছোট নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কথাকে শিখিয়েছিলেন, এই নীতি, এই মূল্যবোধ একজন ডাক্তারকে। কারমাটা রেল স্টেশনে
ট্রেন নামতে একজন বাঙালি ডাক্তারবাবু এক ব্যাগ নিয়ে হাতে নামলেন। ব্যাগটা ছোট কিন্তু তার সম্মান বেশি, সেই জন্য তিনি কুলি কুলি করে ডাকলেন। তখন বিদ্যাসাগর এসে তার ব্যাগটি বয়ে দিলেন। সে যখন পয়সা দিতে যাচ্ছে তার পারিশ্রমিক, বিদ্যাসাগর বললেন এর জন্য পারিশ্রমিক লাগবে না। হ্যাঁ, কিন্তু তিনি যেন বোঝেন যে নিজের কোনো কাজই ছোট নয়। হ্যাঁ, নিজের কাজ নিজেকে করতে হবে। এই হলো। তারপর আছে তোমার দ্বিতীয় পাঠে দেওয়ালের ছবি আর সারাদিন গল্প। বাঘ শিকারের ছবি দেওয়ালে সেটে রেখেছে, তার গল্প মনে পড়ছে তো। সেই সঙ্গে আছে সারাদিন কবিতা সুনির্মল বসুর। তোমাদের বলি, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই, হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। এই কবিতা। সারাদিন আমরা ছবি আঁকতে সবাই খুব ভালোবাসি। এখন আমাদের রং তুলি আছে, আগে কাঠ পাতা গেরিমাটি কত কিছু দিয়ে রং তৈরি করে ছবি আঁকতো, দেয়ালের ছবি পাতায় ছবি। তারপরে তৃতীয় পাঠে আছে তোমাদের ফুলের গল্প। পৃথিবীতে আগে এরকম ফুল ছিল না, প্রাণের অস্তিত্বই তো এসেছে আস্তে আস্তে, তা অনেক পরে এসেছে ফুল। কথা আছে স্বর্গ থেকে পরীরা এসে যখন দেখে পৃথিবীতে ফুল নেই, তখন তারা স্বর্গ থেকে ফুলের বীজ নিয়ে এসে আমাদের পৃথিবীতে ছড়ালো। তাই এখন পৃথিবীতে কত ফুল, কত রঙের রঙের ফুল, তাই না? যেমন এই যে সাদা ফুল দেখছো নয়নতারা, কাঞ্চন, এই নয়নতারাই আছে তোমার এই যে বেগুনি রঙের আছে। তেমনি আমাদের পাতা কত রকমের পাতাবাহার দেখছো, আমাদের এই যে নোটে গাছ, হ্যাঁ, আম পাতা, এই হচ্ছে জবা ফুলের পাতা, এটা শিমুল পাতা, আকাশমণি পাতা, তোমার এটা শিমুলের ডাল, তাই না? এটা কাঁঠাল পাতা। দেখো বিভিন্ন রঙের পাতা, তোমাদের পাতাবাহার বই তো জীবনের সমষ্টি, তাই না? আমাদের জীবনটাই যেন বিভিন্ন পাতার সমষ্টি, কত হাসি কত আনন্দ গান, সেই নিয়েই তোমাদের বইয়ের নামকরণ হয়েছে পাতাবাহার। সব পাতা কিন্তু একরকম নয়, কত বিচিত্র রঙের পাতা, তার ফুল। সেই পাতায় আবার কাঁচা অবস্থায় রং সবুজ, শুকিয়ে গেলে বাদামি হয়ে যাচ্ছে, তখন খসে পড়ে। এখন আম পাতাও ঝরে পড়ছে, পেয়ারা পাতাও ঝরে পড়ছে, এটা আবার আকাশমণি পাতা, তাই তো? যাই হোক, ফুলের কথা জানতে জানতে তোমরা পাতার কথা জেনে নিলে। পাতাবাহার বই আমাদের নাম যার সঙ্গে আছে। আর আছে এই দ্বিতীয় পাঠে তোমাদের গান, আজ ধানের খেতে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন গানটি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। তোমরা এই গানটা করেছো সবাই, নাচটা করেছো যেমন পারো, মনে পড়ছে। এর পরের পাঠে কি আছে? সোনা গল্প। গৌরী ধর্মপালের লেখা একটি ছোট্ট মেয়ে সোনা, মা বাবা ভাবছে তার দুটো কাঁকন গড়িয়ে দেবে হাতে, কিন্তু অত সোনা কোথায় পাবে? মা বাবা একদিন নদীতে স্নান করাতে নিয়ে গেল মেয়েকে, এসে দেখলো তার গায়ে সোনা চিকচিক করছে, বালি চিকচিক করছে, কিন্তু দেখলো সেগুলো সোনা। সেই খবর রটিয়ে গেল, সোনা মেয়ে গায়ে সোনা, অজস্র সোনার রেণু। তাকে চোরে চুরি করে নিয়ে গেল। চোরকে খুঁজছে বাবা মা, খুঁজতে খুঁজতে দেখে 3টে গাড়ির সামনে এসে গেছে। সোনার খবর শুনে সরকার থেকে লোক এসেছে সোনা উদ্ধার করতে যন্ত্রপাতি নিয়ে। নদীর জল তুলে ফেললো, কিন্তু সোনা বেশি বেরোলো না, তার যে খরচ জল তুলে ফেলার সেই মজুরি পোষালো না। যাই হোক, এই সোনা মেয়ে, তার নাম রাখলো সোনা, নদী সোনা দিয়েছে বলে। নদীর মেয়ে সে কিন্তু নদীকে খুব ভালোবাসতো মায়ের মতো, কাউকে নদীতে কোনো নোংরা ফেলতেও দিত না। বুঝতে পারছো? সবাই বলতো এখানে নদীটা কত পরিষ্কার। সেই সোনা। তারপরে আছে নদী। নদী কবিতা তোমাদের মনে আছে, নদী নিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। নদী কেমন করে যায়? এঁকে বেঁকে যায়, নাকি নদী সোজা যায়? আমাদের এই যে পাশে কুমারী নদী, ও কেমন করে গেছে? এঁকে বেঁকে গেছে। কবিতাটা মনে করিয়ে দিচ্ছি তোমাদের। নদী 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 সোজা যেতিস যেদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা,
আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটেরই 10 জনায়। ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে। নদী 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 সঙ্গে যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। নদী কবিতা। তারপরে নদী নিয়ে আরও গল্প আছে। নদীর তীরে আঁকা, নদীর তীরে একা জীবন সর্দারের। নদীর তীরে একা একা গেছে কেন? না প্রকৃতিকে জানবে বলে, প্রকৃতি পড়ুয়া হবে বলে। গাছ পাতা ফুল নদী মরুভূমি ঝর্ণা পাহাড় পর্বত কত কিছু আছে, সমুদ্র আমাদের জানতে হবে, চিনতে হবে, উপলব্ধি করতে হবে বিশ্ব প্রকৃতিতে, তাই না? এই জন্যে আমরা দেশ দেশান্তরে ছুটে যেতে চাই। আমাদের যেমন ঘরের পাশের পরিবেশকে জানতে হবে, তেমনি দূরের জিনিসও আমরা জানতে চাই। আমাদের এই লকডাউন দশা একদিন কেটে যাবে, আবার আমরা বিভিন্ন দেশে বেড়াতে যাব। শুধু একটু সময়ের অপেক্ষা। করোনা ভাইরাসকে পরাজিত করতে হবে। বলছে প্রকৃতি পড়ুয়া হবে বলে নদীর তীরে গেছে, কিন্তু গিয়ে বসে থাকেনি। শুধু নদীর ঢেউয়ের উঠানামা দেখেনি, নদী কেমন, নদী কোত্থেকে আসছে সে দেখার জন্য নদীর পাড়ে পাড়ে হেঁটে চলেছে লেখক। মহিষরেখা ঘাটের পাশ দিকে হেঁটে চলেছে, বুঝতে পারছো? ডিঙি নিয়ে গেছে। নদীর জল কিন্তু গরমকালে থাকে খুব, জল কমে যায়, আবার বর্ষায় জল ভরে যায়। দামোদর নদ তার কাছে গেছে, তার উপর দিয়ে ভাটা থাকলে এমন একরকম অবস্থা, নদীর জোয়ারের সময় একরকম অবস্থা। যাক, নদীর তীরে একা একা। এরপরে তোমাদের পাঠ, পঞ্চম পাঠে বেড়ানো নিয়ে, ঢেউয়ের তালে তালে নৌকা যাত্রা পর্যটন। আমি তোমাদের নৌকা যাত্রা কবিতাটি এখন শোনাচ্ছি। আমার কাছে বই নেই, আমি লকডাউনে যেখানে আছি বাড়িতে থাকার জন্য কিছুটা দূরে থাকতে হয়েছে, কেননা অন্যের বাড়িতে থাকার অসুবিধার জন্য। নৌকা যাত্রা কবিতা আমি তোমাদের কি ফোন থেকে বের করে পড়াচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বেড়ানোর কবিতা। ছেলে আবদার করছে তার মায়ের কাছে বেড়াতে যাবে। এই কবিতাটা আমি তোমাদের আবৃত্তি করছি এখন, মন দিয়ে শোনো। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা। মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমা যাচ্ছি নেকো চলে রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় ভেসে যাব। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমি তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। এই নৌকা যাত্রা কবিতা আমরা এখন পড়ব। ছেলে বায়না করছে মধুমাঝির নৌকাখানা রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে, কারো কোনো কাজে লাগছে না, সেটা পাট ভর্তি হয়ে বাঁধা আছে। আমাকে যদি তারা নৌকোটা তুলে দেয়, আমি 100টা দাঁড়েটে 4টে 5টা 6টা পাল তুলে দিয়ে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমি চলে যাব রাজপুত্র হয়ে। মা কেঁদো না, আমি তো রামের মতো 14 বছর বনবাসে যাচ্ছি না। নৌকা ভরা সোনামানিক নিয়ে আমি ফিরে আসব, আমি শুধু কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা নৌকা ছাড়িয়ে দিয়ে আমি যাব, দেখতে দেখতে কোথায় ভেসে যাব। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে যখন থাকবে, আমি তখন নতুন রাজার দেশে থাকব। তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব, তেপান্তরের মাঠ পেরিয়ে যাব নৌকোয় করে। ফিরে আসব যখন সন্ধে হয়ে যাবে, ফিরে এসে তোমার কোলে বসে গল্প বলবো। আমি শুধু একটিবার যাব মা 7 সমুদ্র 13 নদীর পার পেরিয়ে বেড়াতে যাব। এই তোমাদের কবিতা। এই সঙ্গে তোমাদের আরও 10ম পাঠ পর্যন্ত আছে। পঞ্চম পাঠেই তোমাদের বেড়ানোর গল্প, তেমনি আছে পর্যটন কবিতা আছে, তোমরা পড়বে এরপর। ষষ্ঠ পাঠে আছে গাছ নিয়ে, গাছেরা কেন চলাফেরা করে না। তাই তো, কেন গাছেরা চলে না, এক জায়গায় স্থির হয়ে থাকে। আর জুঁই ফুলের রুমাল, জুঁই ফুলের রুমাল, ফুলেতে আমরা নকশা করি, আবার ফুল ছিটিয়েও রাখতে পারি। অনুষ্ঠানে যেমন আমরা মাথায় ফুল গুঁজি, তাই না?
আবার সাথী অবনীন্দ্রনাথ ঠাকুরের। ষষ্ঠ পাঠ। সপ্তম পাঠে আছে গভীর অনুভূতির বন্ধুত্বের গল্প, একা একা থাকতে নেই আরাম, সেই সঙ্গে আবার ঝগড়ার গল্প হিংসুটিও বয়ে আছে। তোমাদের দু একটা করে গল্প বাদ চলে যাচ্ছে, নতুন সংযোজন হচ্ছে, মূল সুর একই আছে। এরপর হচ্ছে অষ্টম পাঠে দেশপ্রেম, দেশকে ভালোবাসতে হবে, ভারত মাতা আমাদের দেশ, তার রাজ্য আমরা পশ্চিমবঙ্গ, আমাদের সবাই জন্মেছেন। রবীন্দ্রনাথ যেমন, স্বামী বিবেকানন্দ, নেতাজি, অরবিন্দ, রামমোহন রায়, বিদ্যাসাগর, এরা আমাদের পৃথিবীটাকে সুন্দর করে যেতে তাদের জীবন দিয়ে সাহায্য করে গেছেন, তাদের কাজের মাধ্যমে আজও তারা আমাদের মধ্যে অমর হয়ে আছেন। সেই সঙ্গে আছে আমাদের দেশের মাটি, আমাদের কাছে অতি প্রিয়, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা মন কেমনের গল্প, নবনীতা দেবসেনের দেশপ্রেমের গল্প। দেশের জন্য আমরা দেশের বাইরে গেলেও মন কেমন করে, তাই তো। এবার নবম পাঠে আছে কিসের থেকে কী যে হয়, আগমনী, উড়ুক্কুভূত, বিভিন্ন রকমের গল্প কবিতা আছে নবম পাঠে। দশম পাঠে আছে বিভিন্ন গল্প, ঈশপের গল্প, আমাদের অন্য দেশের কবির গল্প, পশু পাখি নিয়ে গল্প আমরা জানবো। আর আছে পান্তা বুড়ি আর ঘুমিয়ে না পার কবিতা বিমলচন্দ্র ঘোষের। আর ভাষা পাঠ তোমাদের তো চলছে। এই নিয়ে হচ্ছে তোমাদের বই, আমি একটা লিস্ট করে রেখেছি। তোমাদের এখন পাতাবাহার নিয়ে পাঠদান হলো, তোমরা এটাকে ভালো করে পড়ে নেবে, তাই তো। খুব ভালো থেকো তোমরা, বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলো। আবার আসবো আমরা।